মুলায়ম সিংয়ের সমাজবাদী পার্টি, তার পুত্র অখিলেশ যাদবের নেতৃত্বে ক্ষমতা, পাশে বিহার, কখনো রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালু প্রসাদ যাদব বিহারের মুখ্যমন্ত্রী, আজকে তার ছেলে তেজস্বী যাদব, আজকে যিনি মুখ্যমন্ত্রী আছেন বিহারের বিজেপি জোট সঙ্গী হিসেবে নীতিশ কুমার, তার সঙ্গে তেজস্বী যাদব ডেপুটি সিএম। কিন্তু এই বাংলার রাজনীতিতে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করে রেখেছে। এক কথায় বাঙালিদের মধ্যে অমুসলিমদের ব্রাহ্মণ সমাজের মানুষরা 1977 সালের পর বাংলায় যখন সংবিধান তৈরি হয়ে গেল, আপনারা জানেন যে এই দুদিন আগে 26শে জানুয়ারি আমরা গোটা ভারতবর্ষের মানুষ উদযাপন করলাম। এই 26শে জানুয়ারি একটি ভারতবর্ষের গণতন্ত্রের একটা সংবিধানকে প্রতিষ্ঠা করার দিন। এই সংবিধানের শুরু থেকেই চেয়ার নিয়ে কাড়াকাড়ি, হানাহানি, জাতিদের মধ্যে বিভাগ সৃষ্টি কারা করল। 1947 সালে ব্রিটিশের বিরুদ্ধে তৎকালীন ভারতবর্ষের কংগ্রেসের নেতৃবর্গ তারা ব্রিটিশের রক্তচক্ষু জিজিয়া কর আদায় করা, ভারতবর্ষের মানুষের উপরে অন্যায় জুলুম করা, তার বিরুদ্ধে আমাদের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলেন। সে আন্দোলন যখন হয়ে গেল, তখন শুরু হয়ে গেল চেয়ার দখল করার পালা। সেই চেয়ার দখল করতে গিয়ে তৎকালীন ভারতবর্ষের যে এরিয়া ছিল, আজকে যে 25 কোটি মানুষের পাকিস্তান, 20 কোটি মানুষের বাংলাদেশ, আজকে ভারতবর্ষ থেকে বিভক্ত হয়ে যে শ্রীলঙ্কা, ভারতবর্ষ থেকে বিভক্ত হয়ে যে আফগানিস্তান, সমস্তটাই ছিল কিন্তু সেদিন ভারতবর্ষের সঙ্গে। এত বড় ভারতবর্ষ ছিল, মুঘলদের শাসনের কথা ছেড়ে দেন, মুঘলরা যখন ক্ষমতা হারালো, তারপরে ব্রিটিশরা আসলো বাণিজ্য করতে, এই ব্যবসায় বাণিজ্যের নামে তারা প্রায় 190 বছর এই ভারতবর্ষের শাসন করলো, শাসনের নামে শোষণ করলো। ভারতবর্ষের মানুষ কিন্তু চিত বিরক্ত হয়ে 1885 খ্রিস্টাব্দে যে কংগ্রেস দলটার জন্ম হয়েছিল, 28শে ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দে মাত্র 73 জন লোক নিয়ে সেদিন কংগ্রেসের জন্ম হয়েছিল। তখন ব্রিটিশরা বলেছিল যে ভারতবর্ষের মানুষ এরা পাগল আছে। কেন বলেছিল? যে ব্রিটিশদের কাছে অনেক অস্ত্রাগার ছিল, অনেক শক্তি ছিল, অনেক অর্থ ছিল, তাই 73 জন মানুষ যেদিন কংগ্রেস দলটাকে সৃষ্টি করেছিল, ব্রিটিশরা সেদিন সেই 73 জনের কংগ্রেসের দলকে পাগলের আখ্যা দিয়েছিল। যারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করবে, আমাদেরকে ভারত ছাড়া করবে, ভারতকে স্বাধীন করবে, কিন্তু সততার দিকে থাকলে উপরওয়ালা তার সঙ্গে সাথ দেয়। তাই সেদিনকে আমরা দেখেছিলাম এইসব আন্দোলন সংগঠিত করে 1947 সালের 15ই আগস্ট সেদিনকে ভারতবর্ষের মানুষ স্বাধীনতা লাভ করেছিলাম। এই ভারতবর্ষ শুরু থেকেই কারা কারা মুখ্যমন্ত্রী হয়েছে, লম্বা লাইন, লম্বা নাম। লাস্ট আপনাকে বলি,
ডক্টর বিধান রায়, তারপরে অজয় মুখার্জি, তারপরে সিদ্ধার্থ শঙ্কর রায়, তারপরে জ্যোতিবাবু 23 বছর, 11 বছর বুদ্ধদেব ভট্টাচার্য। এই গত বছর কয়েক মাস আগে তিনি মারা গেলেন, জ্যোতিবাবু আগেই মারা গেছেন। তো এই যে যুগ 8 দশক ধরে শাসন করবে কারা? বিহারে যান, কখনো যাদব সম্প্রদায়রা, তারা 18% তারা মুখ্যমন্ত্রী হবে। উত্তরপ্রদেশে যান, মুলায়ম সিং যাদব, মায়াবতী মাত্র 10% মায়াবতী মুখ্যমন্ত্রী হয়, বাধা নাই, আপত্তি টিকে না। কিন্তু পশ্চিম বাংলায় সেই 77 সাল থেকে কোন মুসলিম ভাইয়ের, কারণ আগে অবমুক্ত ভারতবর্ষের ফজলুর রহমান প্রধানমন্ত্রী হয়েছিল, সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভায় 16 জন মুসলিম মুখ ছিল, 16 জন। বীরভূমের মোরাডোয়ের এমএলএ ডাক্তার মোতাহার হোসেন পুলিশ মন্ত্রী ছিলেন। আবু বরকত গনি খান চৌধুরী মালদার বিদ্যুৎ মন্ত্রী ছিলেন। লালগোলার প্রয়াত জনাব আব্দুল সত্তার সাহেব কৃষি এবং আইন মন্ত্রী ছিলেন। কলকাতার আব্দুল রব আনসারি সাহেব গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন। 1972 থেকে 77 কংগ্রেসের পার্সেন্টেজ কত ছিল? মাত্র 22-23%। তখন ছিল 16 জন মন্ত্রী মুসলমান, তার ভিতরে 10 জন ক্যাবিনেট মন্ত্রী ছিল। আর এই 2011 সালে যে সরকারটা এসছে, আজকের দিনে 4,26,00,000 বাংলায় মুসলমান বাস করে। 11.5 কোটি মানুষের মধ্যে 4,26,00,000। আর ভোটের নিরিখে যদি দেখেন, 7,66,00,000 ভোটারের মধ্যে 2,82,00,000 মুসলিম ভোট। তার মধ্যে 40 লক্ষ নন বেঙ্গলি, অর্থাৎ বিহারি, অন্য ভাষাভাষীর মুসলমানরা এখানে ভোটার। আর 2,42,00,000 বাঙালি মুসলমান। এই সাগরদিঘির এখানে যদি এখনই লোক গোনা হয়, একটাও দুটো বোধহয় নন বেঙ্গলি মুসলিম এখানে পাওয়া যাবে না, সবাই আমরা বাঙালি মুসলমান। তাহলে 2,42,00,000 ভোটার। আর তাহলে আমাদের এই রাজ্যে আমরা আজকে 37%, 11.5 কোটির মধ্যে 4,26,00,000, 37% মুসলমানের বাস, 2,82,00,000 মুসলমানের ভোট। সেই ভোটটা পার্সেন্টেজের দিক থেকে 32 হলে, ওটা যদি আপনারা একটু ঠান্ডা মাথায় রাত্রিবেলায় শুয়ে একটু যদি আল্লাহর নাম নিয়ে একটু ঘুমাতে যাওয়ার আগে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন, এই 32টা কিন্তু 42% হয়ে যায়। কি করে হয় আপনি আমাকে এখনই ধরতে পারেন, কলার ধরতে পারেন, বা বুঝিয়ে দেওয়ার জন্য বলতে পারেন, আমি বুঝিয়ে দেব। একটা 1000 মুসলিম গ্রামে মুসলিম ভোটারের মধ্যে ভোট যেটা দিতে যাওয়া হয়, 1000 মুসলিম গ্রামে ভোট দিতে গিয়ে 80 থেকে 88 পর্যন্ত ভোট পোল হয়। অর্থাৎ 1000 ভোটের মধ্যে মুসলিম গ্রামে সকাল 7টায় ভোট শুরু হবে, সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত ভোট শেষ হবে। যখন মেশিন সিল হবে বা ব্যালট বাক্স সিল হবে, তখন দেখবেন ভোটের পার্সেন্টেজটা মুসলিম গ্রামে 80% মিনিমাম, ম্যাক্সিমাম 88, কোথাও 90। আমরা গত 2024 সালের লোকসভায় আমাদের নিজের বুথে 1665 ভোট, আমরা 90% পোল করিয়ে দিলাম ইউসুফ পাঠানকে। তাহলে আমরা
কমপক্ষে 80, 85, 88% মুসলমানরা ভোট দিয়ে একটা সরকার নির্বাচিত করি। আর হিন্দু ভাইরা, এই বাংলাতে যারা হিন্দু ভাইরা আছেন, অমুসলিম আছেন, তাদের পার্সেন্টেজ জেনারেল করছে 63%। কিন্তু তাদের একটা সেম 1000 হিন্দু গ্রামে ভোট পোলটা দেখুন, ডিএম অফিসে কোনো লোড করা আছে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2002, তথ্য জানার অধিকার একটা চিঠি করবেন, জেনে নেবেন যে একটা হিন্দু গ্রামে ভোট কত পোল হয়। ভোটের দিনে তো জানা যায়, কেউ অত খোঁজ খবর নেয় না, হই হই রই রই করে চলে। মুসলিমদের তো এটাই অভ্যাস। আজকে মমতা ব্যানার্জির সরকারের এই সাগরদিঘি থানাতে মারামারি হলে কারা মারামারি করছে? মারছে কে? মুসলিম। মরছে কে? মুসলিম। কেস খাচ্ছে কে? মুসলিম। জেলে যাচ্ছে কে? মুসলিম। আর ডিম খাচ্ছে কে? মমতা ব্যানার্জির এই সুমিত বিশ্বাস সাগরদিঘির ওসিরা। এটা ঠিক কিনা আপনারা বলুন। আমি কোনো মিথ্যা কথা বলছি কিনা সেটা বলুন। এই ঘটনা আজকে মুসলিমদেরকে বুঝতে হবে। আপনাদের অর্থনৈতিক, সামাজিক যদি অধিকার প্রতিষ্ঠিত করতে চান, আপনাদেরকে কনসাস মুসলিম হতে হবে। বুদ্ধিমত্তার সঙ্গে আপনাদেরকে বসবাস করতে হবে। তার মানে আমি কোনো অমুসলিমের বিরোধিতা করতে চাইছি না, কিন্তু মুসলমান তার ইমানকে কেন মজবুত করবে না? মুসলমান তার অধিকারকে কেন প্রতিষ্ঠিত করবে না? মুসলমানদের বাড়ির ছেলে মেয়েরা আজকে ওবিসি থেকে বঞ্চিত। মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে আজকে অমুসলিমরা হাত বাড়াচ্ছে। কেন্দ্রের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, আইন নতুন করে এনেছে, আমাদের পূর্বপুরুষের কবরস্থান, যারা আমাদের বাপ দাদা তার দাদারা শুয়ে আছে, সেই কবরস্থান থেকে শুরু করে কোনো মাজার, কোনো ঈদগাহ, কোনো মুসলিমদের ওয়াকফের প্রপার্টি কোনো মোতালির মাধ্যমে দখলে আছে, সেটাতে আজকে কেন্দ্রের সরকার, বিজেপি সরকার, আর এই তলায় তলায় বিজেপির সহযোগী দিদির সরকার মিলেমিশে একাকার হয়ে আছে। তাই এই মুর্শিদাবাদের ছুটিতে দাঁড়িয়ে 6 মে 2025 আমরা ডায়াসে ছিলাম। মমতা ব্যানার্জির এত ঔদ্ধত্য কোথা থেকে আসে যে মুসলিমদের 32% ভোটটা পোলের ক্ষেত্রে আরো 10% বাড়িয়ে মমতা ব্যানার্জিকে 3বার মুখ্যমন্ত্রী করা হয়েছে? সেই মমতা ব্যানার্জির এত সাহস কোথা থেকে পায়? এত স্পর্ধা কি করে দেখায় যে মুসলমানরা কেউ ওয়াকফ নিয়ে আন্দোলন করতে পাবে না? ওয়াকফ নিয়ে নাকি উনি একাই দেখে নেবেন, যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবেন মুসলমানদেরকে কোনো চিন্তা নাই। তাহলে মিথ্যুক মমতা ব্যানার্জি আপনি কেন মেনে নিলেন? কেন আজকে আপনার নতুন করে বাংলার অ্যাপস লোড করে মাইনরিটি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নবান্নে কেরলের আইএস অফিসার পিবি সেলিম সাহেবকে দিয়ে 7 দিনের মধ্যে কেন্দ্রের আইনকে আপনি মান্যতা দিলেন? কেন বলেছিলেন সেদিন যে ওয়াকফ আইন মানব না? কেন মুসলিমদের 10% ওবিসি ছেলে মেয়েরা চাকরির ক্ষেত্রে 10% গ্রেড পেত, ছাড় পেত, 3 বছর বয়সের ছাড় পেত? সেটাও আপনি চালাকি করে বন্ধ করে দিলেন। তার পরামর্শে এই মোদিজির সঙ্গে নিজের ভাইপোকে বাঁচানোর জন্য, আপনার চোর মন্ত্রীদের বাঁচানোর জন্য, আর বাংলার মুসলমানরা আপনার দুধেল গায়, আপনার বাবা পৈতৃক সম্পত্তি, মুসলমানরা শুধু আপনাকে ভোট দেবে আর আপনি রেড রোডে গিয়ে হিজাব পরে আপনি বলবেন মুসলমানদের 2-4টে লাঠি খেতে হয়। এবার মুসলমানরা 2026 সালের বিধানসভা ভোটে 1 পায়ের লাঠি না, জোড়া পায়ের লাঠি মারতে হবে মমতা ব্যানার্জিকে। জোড়া পায়ের লাঠি মারতে হবে। এই সাগরদিঘি বিধানসভা থেকে শুরু করে গোটা রাজ্যের প্রায় 100টা বিধানসভা আছে, 38 থেকে 82% মুসলমান
মেজরিটি সিট। এই 100টা সিটে মুসলিমরা তাদের মুসলমানদের, সাচ্চা মুসলমানদের, এইরকম মুসলমানদের ভোট দিলে হবে না। আপনাদের বিধায়ক মুসলমান, সেই মুসলমানের আব্বা ছিলেন, উনি অনেক সমাজ সেবা করতেন, মারা গিয়েছেন। আমি যিনি কবরে গিয়েছেন তা নিয়ে কিছু বলবো না। এই মুসলমানদের নামে মুসলমান, কাজে মতো মুসলমানের কোরআন হাদিসের খেলাফ যারা কাজ করে। আজকে তৃণমূলের 42 জন মুসলমান এমএলএ আছে, আমিও হুমায়ুন কবির তাদের মধ্যে একজন। আমাকে সাসপেন্ড করেছে, এখন আমি কাগজ কলমে তৃণমূলের এমএলএ। এই হিজড়িরা, এই মুনাফেকরা একটাও মুসলমানের পক্ষে বিধানসভাতেও কথা বলে না, বিধানসভার বাইরেও বলে না। যেদিন শুভেন্দু অধিকারী বলল যে আমি হিন্দুদের এমএলএ, আমি নন্দীগ্রামে হিন্দুদের ভোটে জিতেছি, মুসলমান এমএলএ গুলাকে বিধানসভার ভেতর থেকে চাংগুলা করে রাস্তায় ফেলবো, এই মুনাফেকরা কেউ সেদিন আমার পাশে দাঁড়ায়নি। আমি একা প্রতিবাদ করেছিলাম যে শুভেন্দু অধিকারী, তোমার হিম্মত থাকলে তুমি একটা মুসলমান এমএলএর গায়ে হাত দিয়ে দেখাও। তুমি যদি চাংগুলা করতে আসো, তোমাকে বিধানসভার ভিতরে আমি খুশি মেরে তোমার গাল ফাটিয়ে দেব। একটা মুনাফেক সাপোর্ট দেয়নি, শুধু দুর্ভয় টিকিট দেবে না মমতা ব্যানার্জি। আর আমি এই কথা বলার পর এই তলায় তলায় আরএসএস এর সঙ্গে যুক্ত থাকা মমতা ব্যানার্জি সেদিনকে আমাকে শোকজ করেছে, বলে তুমি কেন শুভেন্দু অধিকারীকে খুঁচো মারবো বলেছে। যখন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি সহ ট্রেজারি বেঞ্চে, শাসক দলের বেঞ্চে মমতা ব্যানার্জি বক্তৃতা করছে, তাকে চোর চোর করছে, সবাইকে চোর বলছে। আমরা যখন ওয়েলে নেমে প্রতিবাদ করতে যাচ্ছি, এই মমতা ব্যানার্জি আমাকে বলেছে বিধানসভার ভিতরে, এই হুমায়ুন চুপ, আমি একাই 100 দেখে নেব। মমতা ব্যানার্জি আপনি একা জিতবেন, দিয়ে দেখি বাংলার মুখ্যমন্ত্রী হন। এই মুসলমানদেরকে বলবো আপনাকে যেন একটিও আপনার প্রতীকে ভোট না দেয়, তারপরে দেখবো আপনি কোথাও একাই 100 হতে পারেন। আপনি সংবিধান নিয়ে ছেলে মানুষ শিখাইছেন, আপনার পায়ে হাতে ধরে তৃণমূল করতে হবে, তবে আপনি টিকিট দিবেন। এই মুর্শিদাবাদের ফারাক্কা থেকে রেজিনগর, জলঙ্গি থেকে বড়ুয়া, 22টা সিট আছে। এখানকার এমপি, এখানকার তৃণমূলের বিধায়করা সবাই ওই মমতা ব্যানার্জির ভাইপুর পা চেটে চলে। পা চাটা কুত্তা এরা, শুধু পা চাটা কুত্তা মানুষের ভোট দিয়ে। এই সাগরদিঘির মানুষ, আপনারা উপনির্বাচনে কোনোদিন শাসক দলের বিরুদ্ধে কেউ ভোট দেয় না, কিন্তু এখানকার মানুষ সিপিএম কংগ্রেসের জোট প্রার্থীকে আপনারা ভোট দিয়ে এমএলএ করেছিলেন। সেই এমএলএ আজ কোথায়? আপনাদের ভোটে কোথায় সে? তাহলে বিরোধীদের ভোট দিয়ে সেই মর্যাদা ভোটারদের সঙ্গে বেইমানি করা, বিশ্বাসঘাতকতা করা। আমাকে সাসপেন্ড করছে তৃণমূল দল, কিসের জন্য? বাবরি মসজিদ করছি তার জন্য। ববি হাকিম যেদিন আমাকে সাসপেন্ড করেছিল আপনারা সবাই দেখেছিলেন। আর দুজন মুসলিমকে, একটা এই রঘুনাথগঞ্জের আকরুজ্জামান, ওর বাপ এমএলএ ছিল হাবিবুর রহমান 4 বারে, তার ছেলেও আমাদের বন্ধু, একসঙ্গে এমএলএ হয়েছিলাম 2011। ও অ্যাডভোকেট, ওকে ডান দিকে বসিয়ে বাম দিকে হরিয়ারপাড়ার বিধায়ক নিয়ামত হাজিকে বসিয়ে বলছে হুমায়ুন কবিরের বাড়ি রেজিনগরে, সেখানে বেলডাঙ্গায় মসজিদ করবে। এই ফেয়াদ হাকিম, এই কস মুরগি, তোর বাপের বাড়ি ছিল গয়ার, বিহারের গয়াতে, আর তোর মা হচ্ছে এই মমতা ব্যানার্জির আপন মাসি। তিনি মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিলেন। তু আর মমতা ব্যানার্জি খালাতো ভাই বোন আমাদের মুসলমানের ভাষায়, আর হিন্দুদের ভাষায় মাসতুতো ভাই বোন। তু তার চামচাগিরি করবি বলে হুমায়ুন কবির করবে? কিসের জন্য? কেন?
আমি বলবো মুসলমান আল্লাহর গোলামি করবে, মুসলমান কেন অমুসলিমদের গোলামি করবে? তারা কেন ইমানকে কমজোরি করবে? তারা কেন কবরে যেতে হবে না, কবরে হিসাব দিতে হবে না? আপনি শুধু এইখানে নিয়েই থাকবেন, কবরে যেদিন সবে পাকড়াও যেদিন হবেন সেদিন আপনার পাশে কে থাকবে? মুসলমান শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়ার আগে আপনাকে নবী সাহেবদের আদব কায়দা, তাদের নির্দেশ, তাদের চলাফেরা সবটাকে সম্মান করতে হবে, সবটাকে সুন্নত হিসাবে মানতে হবে। সেই জায়গায় আমরা মুসলমান, এখনো গোটা বাংলায় মুসলমান জাতি শতকরা 30% মানুষ পা চেটে বেড়াচ্ছে। ইমাম ভাতার টাকা শুরু করেছিল সরকারি টাকা দিয়ে, সরকারি টাকা দিয়ে শুরু করলো। এক মাসের মাথায় এই মমতা ব্যানার্জি RSS এর লোককে দিয়ে হাইকোর্টে কেস করালো, কেস করেই বন্ধ হয়ে গেল। এবার ইমাম ভাতাটা দিচ্ছে কোথা থেকে? ওয়াকফ বোর্ডের হাজার হাজার কোটি টাকা আছে, হাজার হাজার কোটি সম্পদ আছে, সেখান থেকে দিচ্ছে। কত? 2,500 ছিল। কত আন্দোলন! আমাদের ইমামরা নিজের সমাজের নেতৃত্ব দিতে পারে না, তিনারা নামাজের ক্ষেত্রে যেটা বলে, আমাদের এতে নামাজ পড়তে গিয়ে যখন খুতবা পড়ে তখন যেটা বলে সবাই আমরা শুনি মুসলমানরা, তার নিয়ম মতো করে আমরা নামাজ পড়ি, কিন্তু বাইরে বেরিয়ে সেই ইমামের কথা অর্ধেক লোক সমালোচনা করি। এটা হচ্ছে আমাদের গীবত গান অভ্যাস। সেই ইমামরা 2,500 টাকা ভাতা ছিল। এই ববি হাকিম মমতা ব্যানার্জির কাছে 10,000 থেকে শুরু করলে, বললো 10,000 দিতে হবে, লাস্টে বললো 7,000 কমপক্ষে। পাচ্ছে কত? মাত্র 3,000। 12 মাসে 36,000। আর মর্জেনরা আগে 1,000 পেত, তাদেরও 500 বাড়িয়ে হলো কত? 1,500। তাহলে 12 1.5 কত? 18, আর 3 12 36, টোটাল হয় কত? 54। আর 2018 সালে হিন্দু ভাইদের দুর্গা পুজোর অনুদান শুরু করলো 10,000 করে। 2025 এসে কত দিয়েছে? প্রত্যেকটা পুজো কমিটিকে 1,10,000 করে। উড়িষ্যায় জগন্নাথ মন্দির, সেটা টেনে নিয়ে আসলো 100 বিঘি জায়গার উপরে দীঘাতে, সরকারি টাকায় 382 কোটি টাকা খরচ করে সরকারি রাজস্ব করে দিল জগন্নাথ মন্দির। এই রাজারহাট নিউ টাউনে একটা স্বাস্থ্য ভবন করার জন্য রাজারহাট নিউ টাউনে প্রায় 14 একর জায়গা, 43 বিঘা 42 বিঘা, সেই জায়গার দাম আনুমানিক 1100 কোটি টাকা। সেই জায়গায় স্বাস্থ্য ভবন বাদ দিয়ে হঠাৎ করে বলছে দুর্গায়ন হবে। দুর্গায়ন করার জন্য সব ঠিকঠাক করলো, 8টা জেসিপি নামি দিয়ে সব সমান টমান করলো, করবে। ও বাগাওল, আমিও মনোতেতুল, ওখানকার কিছু মুসলিমদের জমি ছিল, তাদেরকে দিয়ে হাইকোর্টে দিয়েছি ঠুসে। ওখান থেকে বের অন্য জায়গায় গিয়ে ওই এলাকায় 14টা মন্দির করেছে এই মমতা ব্যানার্জি। একটা মসজিদ আছে, সেটাতে আজান দিতে দেয় না এদের পুলিশ, নিউটন থানার পুলিশ, ভালো করে জেনে নেবেন। আর সে সাগর দিকে এসে মুসলিম দরদি। আর এই মুসলমান জাত এত বোকা, এরা কোনো ঠান্ডা মাথায় ভাববেও না যে আমাদের সঙ্গে কি মিথ্যাচার করছে, কি টুপি মারছে, কি। আরে ভোটটা আপনারা সারা বছর তো নিজে রোজগার করে খান, ভোটের বিনিময়ে কারোর দিকে 5,000 লিয়ার জন্য ভোটটা দিবেন না। ভোট ভারতবর্ষের গণতান্ত্রিক দেশে অনেক মূল্যবান, দেখে শুনে ভোট দেবেন। আপনারা যাকে ভোট দিয়েছিলেন সে আজ কোথায়? কোথায় সে? আগামী দিনে আপনাদেরকে ভোট যখন আসবে খুব হিসাব করে ভোট দিতে হবে, তা নাহলে কিন্তু আগামী দিনে খুব খারাপ আসবে। আমি একটা বাবরি মসজিদ কেন করতে চাইলাম? বাবরি মসজিদ একটা ছিল, তার বয়স কত হয়েছিল? 464 বছর। 1528 সালে বাবর, তার আগে 26 সালে বাবর ভারতবর্ষকে আক্রমণ করে। ভারতবর্ষের লোক ছিল না বাবর, প্রথম মোগল সম্রাট হয়। সেই সময় ইতিহাস যারা পড়েছে তারা আমার সঙ্গে একমত হবেন,
যে ইব্রাহিম লোদি বলে একজন সুলতান ছিল ভারতবর্ষে, তাকে আক্রমণ করে বসলো বাবর। কেন আক্রমণ করলো? হয়তো করতো না। বাবর যখন 12 বছর বয়স, হঠাৎ করে বাবরের বাবা, সেই দেশের সম্রাট ছিল, মারা গেল। তার চাচার বয়স 16 বছর। বাবর মারা যাওয়ার পর তার ভাই, বাবরের ভাই মসনদে বসবে, 16 বছর বয়স, তা না বসে সেখানকার তাদের যারা সেনাপতি, যারা কর্মকর্তা ছিল, 12 বছর বয়সে বাবরকে সেই দেশের সম্রাট করে দিল। তারপরে 7-8 বছর চলার পর সেই বাবরের চাচা বাবরের কাছ থেকে গদি কেড়ে নিল, চেয়ার কেড়ে নিল। বাবর তখন বুদ্ধিমত্তার সঙ্গে এই ভারতবর্ষকে আক্রমণ করলো। তখন ভারতবর্ষের ইব্রাহিম লোদি সুলতান একে আক্রমণ করে একটা বিরাট অংশ দখল করে নিল। তারপরে ধীরে ধীরে বাবর ভারতবর্ষের সম্রাট হলো। সম্রাট হওয়ার পর বাবরের প্রথমে একটা বউ ছিল, দ্বিতীয় আর একটা বিবাহ করলো। প্রথম পক্ষের 3টে সন্তান, একটা কন্যা সন্তান, আর দ্বিতীয় পক্ষের একটাই সন্তান, তার নাম ছিল হুমায়ুন। এই ভারতবর্ষের মুঘল সম্রাট বাবরের। একসময় বাবরের এই পুত্র হুমায়ুন, আল্লাহ এমনই তাকে অসুস্থতা দিল, তার মধ্যে বাবরি মসজিদ হয়ে গেছে। ওর প্রধান সেনাপতি মীর বাকিকে দিয়ে এই অযোধ্যায় একটা মসজিদ বানালো, যার নাম দিয়েছিল বাবরি মসজিদ। বাবরিটার সঙ্গে বাবরের সেনাপতি বাবরের নির্দেশ মতো করেছিল। তা সেই বাবরি মসজিদটা তৈরি হয়ে গেছে। বাবরের পুত্র হুমায়ুন 6 মাস ধরে বিছানাগত হয়ে গেল, উঠতে পারে না, চলতে পারে না, কিছু খেতে পারে না, বসতে পারে না। বাবর এতটাই আল্লাহ বিশ্বাসী ছিল। একদিন গভীর রাতে বাবর আল্লাহর কাছে ফরিয়াদ করলো, দোয়া চাইলো যে আল্লাহ, তুমি দরকার হলে আমার হায়াত নিয়ে নাও, আমাকে তুমি দুনিয়া থেকে তুলে নাও, কিন্তু আমার পুত্রকে আমি এতটাই স্নেহ করি, হুমায়ুনকে তুমি তারকে সুস্থ করে তুলো। তার দোয়া সেদিন আল্লাহ কবুল করেছিল, যে নিজের পুত্রের জন্য ভারতবর্ষের সম্রাট বাবর আল্লাহর কাছে বলেছিল যে হুমায়ুনকে সুস্থ করে দে, আমাকে তুমি দুনিয়া থেকে নিয়ে নাও। আল্লাহ কবুল করলো এবং 3 মাসের মধ্যে হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলো। বাবর 3 মাস 4 দিনের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়লো এবং তাকে কবরস্থ করতে হলো। তিনি যেদিন মরছেন তার আগের দিন তিনি বলেছিলেন, আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু আমার পুত্র হুমায়ুন যখন সুস্থ হয়েছে, আমার এই ভারত সম্রাটের চেয়ারে আমি আমার পুত্র হুমায়ুনকে বসিয়ে যাব। তাই অসুস্থ বাবর, খাড়া হয়ে দাঁড়াতে না পারা বাবর তার পুত্র হুমায়ুনকে ভারতবর্ষের এই সম্রাটে বসিয়েছে। সেই বাবরকে কিছু অমুসলিম 3% বিশ্ব হিন্দু পরিষদ, বজরং পার্টি, RSS, এই RSS এর কথা যদি বলা যায়, 77 সাল থেকে 2011 সালের 13ই মে পর্যন্ত বামফ্রন্ট সরকার, তখন প্রত্যেকটা বাংলার হিন্দু গ্রামে RSS এর শাখা অফিস ছিল মাত্র 558টা, মাত্র 558টা। আর 13ই মে 2011 মমতা ব্যানার্জি 182 পেল, আমরা কংগ্রেস 65টা লড়ে 42 পেলাম। কংগ্রেসের 6 জন মন্ত্রী হলো, এই মুর্শিদাবাদ থেকে আবু হেনা, বহরমপুরের মনোজ চক্রবর্তী, ওখানে মালদার বরকত গণিত খান চৌধুরীর ভাই, আজকে যে মন্ত্রী আছেন ডক্টর মানুষ ভূঁইয়া, এরা। সেই সময় ছিল মাত্র 558টা RSS এর ব্রাঞ্চ অফিস, শাখা অফিস। তলায় তলায় বিজেপির সাথে যোগসাজশ করে একটা পুলিশ, এই সাগরদিঘি বলুন, জঙ্গিপুর পুলিশ এসপি বলুন, কোন থানা বলুন, মমতা ব্যানার্জির পুলিশ দেখতে পায় না। যে প্রত্যেকটা হিন্দু গ্রামে RSS এর অফিস হয়ে গেছে। আজকে তার সংখ্যা 12,000। আর যেদিন ক্ষমতায় এসেছিল সেদিন 10,000 খারিজি মাদ্রাসাকে স্যাংশন দেবো বলেছিল মমতা ব্যানার্জি। কটা দিয়েছে মুসলমান? আপনারা জিজ্ঞেস করবেন না ভোট দেওয়ার আগে, কটা করেছে স্যাংশন?
সামান্য 338 আর 235 এই সংখ্যাটার জন্য কতবার বলেছি যে আপনি এটাকে আনএডেডটা তুলে দেন। আন কথাটা তুলে দিলে এডেড কথাটা থাকলে 25,000 করে শিক্ষকরা মাইনে পাবে, আর 50-55,000 গরিব মানুষ এতিম ছাত্ররা মিড ডে মিলটা পাবে। আজ পর্যন্ত মমতা ব্যানার্জি আন কথাটা তুলেনি, তাই এই মুসলিম ছাত্র ছাত্রীরা মিড ডে মিলটা পায় না। অথচ যখন কেন্দ্র সরকার বলছে পথ কুকুরকে মিড ডে মিল খাওয়াও, তখন প্রাইমারি স্কুলের নির্দেশ চলে আসছে যে মিড ডে মিল থেকে পথ কুকুরকে মিড ডে মিল খাওয়াতে হবে। তাহলে মুসলমানদেরকে কুকুরের থেকে অধম মনে করছে এই মমতা ব্যানার্জি। আমি প্রমাণ নিয়ে কথা বলবো, আপনারা এই ব্যাপারে যদি চুপ থাকেন, কবর তো গিয়ে হুমায়ুন কবিরের কথা শুনে না শুনে কবর কিন্তু ছাড়বে না আপনাদের। আমি এটা জোর দিয়ে বলছি, মুসলমানদের কবর ছাড়বে না, কাউকে ছাড়ে না। কিছুদিনের জন্য ছাড় পাচ্ছেন, কিন্তু যেদিন যাবেন না সেদিন বুঝতে পারবেন যে কি ভুলটাই করেছে আর কি অন্যায়টাই মুখ বুঝে সহ্য করেছে। তাই আমি বলবো আগামী দিনে সাগরদিঘির মানুষ আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা ধীরে ধীরে মমতা ব্যানার্জির যে চক্রান্ত মিথ্যাচার, RSS এর ব্রাঞ্চ অফিস 558 থেকে 12,000 করে দেওয়া, ওবিসি কে মুসলমানদের যে রিজার্ভ ছিল, যে সুবিধা ছিল সেটাকে হটিয়ে দেওয়া, ওয়াকফ বোর্ডের যেভাবে কেন্দ্র সরকারকে সঙ্গ দেওয়া, এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে শুধু একটাই গল্প, লক্ষ্মীর ভান্ডার দেয়, ভোট দিবে না মা বোনরা কোথায় দেবে? আরে লক্ষ্মীর ভান্ডার, আপনার বাবার নাম ছিল কমলেশ্বর ব্যানার্জি, তার বাবার টাকায় দেন আপনি। রাজ্য সরকারের কোষাগার থেকে লক্ষ্মীর ভান্ডার দেন, আপনি 1,000 দেন। আর যারা আপনার বিরুদ্ধে ভোট দেয়, ওবিসি, তারপরে ওই নিম্নবর্ণের হিন্দু কমিউনিটির লোকরা, তাদের দেন 1200। যারা বিজেপি কে ভোট দেয় তাদের দেয় মাসে 1200। আর যারা আগেই বললাম যে 10% বেশি পোল করিয়ে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রাখে, তাদের দেয় 1000। আমরা বলেছি আমরা আগামী দিনে ইলেকশন যে মেনু বের করব, তাতে রাখবো যে মানুষ যদি আমাদের ভোট দিয়ে নির্বাচিত করে, প্রত্যেক মা বোনকে কোনো আলাদা হবে না, 3,000 টাকা করে মাসে ওই ভাতা দেব, 3,000। কিন্তু ওই লক্ষ্মীর নামটা সরিয়ে দিয়ে কোন একটা বিখ্যাত ব্যক্তির নামে এটা করে ওখানে জগন্নাথ মন্দির করলো। আরে বাপরে, এত সাহস! জগন্নাথ মন্দির করে আবার সেখানে পুজো করে পুজোর প্রসাদ মুসলমানদেরকে খাওয়াচ্ছে। এত বড় সাহস! মুসলমানরা যদি পুজোর প্রসাদ খায়, সে মুসলমানই থাকবে না। আমি সত্যি বলছি, কোন ইমাম যদি থাকে আমার সঙ্গে চ্যালেঞ্জ করুন, সে মুসলমানই থাকবে না। এক মুসলমানের প্রতিবাদ করার ক্ষমতা নেই, এক বাহিরন বিশ্বাসের মুখী মারা ছাড়ার কোনো কথা বলার ক্ষমতা নেই। তাদেরকে আপনারা ভোট দিয়ে আবার বিধানসভায় পাঠাবেন, আপনারাও তো সেই পাপী হবেন। আপনাদের জন্য তো জাহান্নাম ডাকবে, অপেক্ষা করবে যে আসো আসো, তাড়াতাড়ি আসো। তাই আমি সাগরদিঘির মানুষকে বলবো, আপনারা তৈরি থাকুন। আমরা জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে এই মুর্শিদাবাদ শুরু করেছি। আগামী 31শে জানুয়ারি শনিবার বেলা 12টায়, আমি 1 ফেব্রুয়ারি বেলা 12টায় ব্রিগেড ময়দানে সভা করব বলেছিলাম। ব্রিগেডে 6 জানুয়ারি আমি মিস্টার কর্নেল ত্যাগী তার কাছে পারমিশন চাইলাম। 6 তারিখে বললো 8 তারিখে জানাচ্ছে, 8 তারিখে বললো 13 তারিখে আসুন। 13 তারিখে গেলাম, আমাকে একটা চিঠি ধরিয়ে দিল হুমায়ুন কবির, চেয়ারম্যান জনতা উন্নয়ন পার্টি, আমাকে বললো 16 তারিখে আসুন, শুক্রবারে। 16 তারিখে গেলাম। তার আগে 15 তারিখে আলাউদ্দিন শেখ বলে একটা ছেলে, বেলডাঙ্গার ছেলে, সোজাপুরের, সে ঝাড়খণ্ডে গিয়ে তাকে মেরে দিল, তার গলায় ফাঁস দিয়ে তার ডেড বডি আসলো। বেলডাঙ্গার লোক উত্থাল করে 7 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখলো। আমি কলকাতায়
বারবার নিষেধ করেছি, তাও শুনেনি। আর এই পুলিশ প্রশাসন সেদিন ক্ষুদ্র জগন্নাথ হয়ে বসে থাকে। 7 ঘন্টা ধরে একটা ন্যাশনাল হাই অবরোধ, সেখানে মুরুদ নাই। তখন হুমায়ুন কবিরকে ফোন করছে, আপনি একটু বলে দেন, নাহলে শুনবে না, ডেড বডি উঠিয়ে নিয়ে যাচ্ছে না, আমার হেল্প চাই। আবার যখন সাগর দিঘিতে মিটিং করতে আসি, এখানকার ওসি আবার নয়নদেরকে চমকাচ্ছে। মাইকে প্রচার করলে নাকি তাদেরকে বলছে পারমিশন নিতে হবে। কিসের পারমিশন? পারমিশনটা কিসের? আজকে বলছি সাগর দিঘির ওসিকে মার্কিং করে রাখছি, আপনি অপেক্ষা করুন। বাংলার মসনদে মমতা ব্যানার্জি আর রিপিটলি আসবে না, আর চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে দেব না। সেদিন আপনার পোস্টিং কোথায় করে দেব আপনি বুঝতে পারবেন কত ধানে কত চাল হয়। হুমায়ুন কবিরের নয়নদের মতো লোককে চমকানো, আপনার পোস্টিং এমন জায়গায় করে দেব। এই যে আপনাদের ডিজিপি রাজীব বাবু অনেক তুষামত, অনেক মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করেছিল। মমতা ব্যানার্জি 6 মাস এক্সটেনশন করার জন্য দিল্লির কে জানিয়েছিল, দেয়নি। এই 31 তারিখে আমরা যেদিন বেলডাঙ্গায় সভা করব, সেই দিনই রাজীব কুমারের ডিজিপি হিসাবে কাজের বিদায়। আর আমি আজকে এখানে সাগর দিঘির মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আগামী দিনে আমরা বিজেপিকেও ক্ষমতায় আসতে দেব না। আমাকে বলা হচ্ছে বিজেপি সুবিধা করতে জন্য জনতা উন্নয়ন পার্টি মুসলমানের ভোট কেটে নিয়ে বিজেপিকে সুবিধা করে দেয়। কেন? মুসলমানদের নিজেদের জনপ্রতিনিধি, নিজেদের মুখ্যমন্ত্রী, নিজেদের উপমুখ্যমন্ত্রী, নিজেদের ক্যাবিনেটে যখন 1972 থেকে 77 16 জন বলিষ্ঠ মুসলিম মন্ত্রী থাকে, আজকে আপনি এই মুর্শিদাবাদে একটা তেজপাতা মন্ত্রী করে রেখেছেন আকরুজ্জামান, মালদাতে 2টো তেজপাতা করে রেখেছেন। এই তেজপাতাটা তরকারিতে কোনো কাজে লাগে ভাই? একটু সেন্ট হয়। আমরা যখন তরকারি খেতে যাই ভাতের সঙ্গে তেজপাতাটা সরিয়ে ফেলে দিই না। খান আপনারা? খান? খান না। তাই মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহ চৌধুরী ববি হাকিমকে বাদ দিলে, যেহেতু ওর খালাতো ভাই, ওটাকে একটু গুরুত্ব দেয়। বাকি সিদ্দিকুল্লাহ চৌধুরী, আকরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, তজমুল হক, যে কটা আছে সবাইকে তেজপাতা মনে করে। কোনো ফাইলে কোনো কাজ নাই, একটা ফাইল নিশ্চিত করতে দেয় না, শুধু চক্রাঙ্গানি রেখে দাও। 2007 সালে বুদ্ধবাবু যখন মুখ্যমন্ত্রী, বেলডাঙ্গার ভাবদা বলে একটা জায়গাতে মুসলিম গার্লস কলেজ করার জন্য জায়গা দিয়েছিল, বেলডাঙ্গার ভাবদার হাজী সাহেবদের জায়গা দিয়ে। সেটা তো চালু হচ্ছে 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 হবে করতে করতে 2011 সালে এসে বুদ্ধবাবু চিৎ পাঠান। 235 ছিল, বুদ্ধবাবুরা 59-এ চলে আসলো। আর মমতা ব্যানার্জি 44 ছিল, চলে আসলো 182-তে মানুষ আনলো। আর কংগ্রেস 20 ছিল, চলে আসলো 42-এ। তারপরে আমরা কংগ্রেসের এমএলএ, আমি মমতা ব্যানার্জির সঙ্গে আমরা 8 জন কংগ্রেসের এমএলএ, আমাদের মন্ত্রী আপু হেনা লালগোলা মৎস্যমন্ত্রী, এই ইরিগেশন মন্ত্রী ডক্টর মানুষ ভূঁইয়া, এই মনোজ চক্রবর্তী বহরমপুরের পরিষদীয় মন্ত্রী। তা আমরা চিঠি করে 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 আমরা মমতা ব্যানার্জির অ্যাপয়েন্টমেন্ট চাইলাম। গেলাম বেলডাঙ্গার এমএলএ তখন আমার বন্ধু শফিউজ্জামান, আমি রেজিনগরের এমএলএ। আমরা 22-এর মধ্যে 14টা ছিলাম, এই আকুরও ছিল, চাইনি। আমরা গেলাম, গিয়ে বললাম যে দিদি, বেলডাঙ্গাতে একটা মুসলিমদের গার্লস স্কুল বুদ্ধবাবু করেছিল, তো সেটা এখনো অনুমোদন পায়নি। এতজন শিক্ষক, এত ছাত্র ছাত্রী, তারা পড়াশোনা করছে। আমি কি করবো? আপনাকে এটা স্যাংশন করে দিতে হবে। আমাকে বলেছিল এই মমতা ব্যানার্জি, তোমার বাপের ক বিঘি জমি আছে? আমাকে শুধু একা না, গিয়াসউদ্দিন মোল্লা তখন ওই মাদ্রাসার শিক্ষার প্রতিমন্ত্রী, তাকেও বলেছিল আমার সামনে যে তোমার বাপের ক বিঘি জমি আছে। কেন? জমির সঙ্গে এটা সম্পর্ক কি? তো বলে আমি মাদ্রাসা ওই গার্লস কলেজ স্যাংশন করব, মাসে 35 লাখ টাকা মাইনে আমি কোথায় পাবো? তুমি
তুমি 400 কোটি টাকা দিয়ে মন্দির বানাবা, 400 কোটি টাকা দুর্গা পুজোতে দিবা, তুমি এখানে দুর্গায়ন করবা, ওখানে কালী মন্দির করবা, শিলিগুড়িতে বছর বছর শিল্পর নামে মেলা করবা, খেলা করবা, খেলা দিবস করবা, আর মুসলমানদের কিছু বলতে গেলেই তখন তাদের বাপ তুলে জমি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেলে বলে দিল্লিতে করো। প্রত্যেক মুসলমানকে অনুরোধ করবো, করে চড়ে আমাকে পছন্দ না হয়, আমার পার্টিকে পছন্দ না হয়, এই তৃণমূলকে যেন ভোট দিবেন না, তৃণমূলকে ভোট দেবেন না। আবার অন্য কাউদের নিয়ে আসুন, কংগ্রেস আছে, সিপিএম আছে, আইএসএফ আছে। আগামী দিনে আমরা চেষ্টা করছি। কালকেই সিপিএম এর নেতা সেলিম সাহেবের সাথে আমার 1 ঘন্টা মিটিং হয়েছে কলকাতায়। আমি বলেছি সারা জীবন আমরা সিপিএম এর বিরুদ্ধে রাজনীতি করেছি, 27টা কেস খেয়েছি, তবু সমস্ত ভুলে গিয়েছি। গ্লানি ভুলে আজকে বৃহৎ স্বার্থে, বাংলাকে বাঁচানোর স্বার্থে সেই সিপিএম এর সাথেও জোটবদ্ধ হতে চেয়েছি। এদেরকে হারাতে হবে। চোর তুলাবাজের নেত্রীকে বাংলা থেকে বিদায় করতে হবে। সাগরদিঘির মানুষের কাছে এটাই বলতে এসেছি। আগামী শনিবার 10 লক্ষ মানুষের উপস্থিতিতে কুচবিহার থেকে কাকদ্বীপ, পুরো 28টা জেলা থেকে 10 লক্ষ মানুষের বেলডাঙ্গার মরাদিঘির পীর সাহেবের ঠিক উল্টো দিকে বিরাট ডায়াস হচ্ছে, প্যান্ডেল হচ্ছে। আপনাদেরকেও আমি আহ্বান জানাচ্ছি, সালাম জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি, আপনারা আসবেন। নয়নের সাথে যোগাযোগ করবেন, ও গাড়ির ব্যবস্থা করে দেবে। আপনারা এসে শুনবেন যে আমাদের সঙ্গে কারা কারা আগামী দিনে মমতা ব্যানার্জির এই ঐক্যত্বর জবাব দেওয়ার জন্য আমরা হাতে হাত মিলিয়ে শপথ নেব। আগামী শনিবার 31শে জানুয়ারি বেলা 12টায় শুরু হবে মিটিং, 3টে সাড়ে 3টে পর্যন্ত চলবে। তাই সাগরদিঘিতে লোক কম হয়েছে বলে আমি কোনো নয়নকেও দোষ দেবো না, আপনাদেরও কোনো দোষ দেবো না। প্রতিদিন নাজেহাল এদের মমতা ব্যানার্জির ভুল সিদ্ধান্তের জন্য আজকে মুসলিমদের আজকে এত হয়রানি হতে হচ্ছে, হিয়ারিং এ যেতে হচ্ছে। এসব ভুল ভাল করে অ্যাপসে লোড করেছে, করে শুধু নোটিশ জারি করে দিচ্ছে। এদের জবাব দিতে হবে। সেটা চালাকি কেন জানেন তো? মুসলিমদেরকে বোঝানো। এই দেখো বিজেপি তোমাদের নাম কেটে দিত, আমরা হিয়ারিং করি তোমাদের নাম রেখে দিচ্ছি। তোমার বাপের ক্ষমতা নাই, হিয়ারিং এ যদি কেউ অ্যাটেন্ড নাও করে তারও তার নাম কাটে, কারণ আপনাদের খরচা তালিকায় নাম আছে। আপনারা যে ফর্মটা দিয়েছিল সেই ফর্মটা ফিল আপ করে রিসিপ্ট কপি আপনাদের বাড়িতে আছে। তো একটা বাদ দেখতো, বিডিও কে কলার ধরে রাস্তায় নামাবো, ডিএম কে নামাবো, এআরও কে নামাবো, ডিএলও কে নামাবো। দেখবো কত ক্ষমতা মমতা ব্যানার্জির। মুসলমানদের ভোট কেটে দেবা, চালাকি মারার জায়গা পাও না। মুসলমানদের সঙ্গে শুধু মিথ্যাচার করা, জুইচুরি করা, চালাকি করা। কি ছিল হরিশ্চন্দ্র স্ট্রিটের বিয়ে কালীঘাটের বাড়িতে আজকে কি করেছে? তোমার ভাইপুর কটা ব্যবসা ছিল 2014 সালের আগে? তোমার ভাইপুর দিল্লিতে MBA পড়াশোনা করতো, 14 সালে এসে ডায়মন্ড হাবলার সাংসদ হয়ে কোথা থেকে এত টাকা পেল? আবার চোরের মায়ের বড় গলা। এতদিন লাপিয়ে লাপিয়ে এইভাবে আসে ঘুরে ঘুরে বলতো যদি 10 টাকার কোনো দুর্নীতি প্রমাণ করতে পারে তিনি নাকি নিজেই নিজে একবারে গলায় ফাঁস দিয়ে ঝুলে যাবেন। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোমার ওই যে লিন্সের কোম্পানি, তোমার বউ, তোমার মা, তুমি, তোমার 7 গোষ্ঠীকে জড়িয়ে তোমার নাম আছে চার্জশিটে 73 জায়গায়। তার জন্য মমতা ব্যানার্জি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তোমাকে বাঁচানোর জন্য 2 বেলা তেল মেরে বেড়াচ্ছে। তোমার অত সস্তা থাকলে অপেক্ষা করো বাবা ধন, শুধু ক্ষমতা থেকে যাও, তারপরে কোথায় থাকবা সেটা দেখবো। তৃণমূলের এই মস্তানরাই বা কোথায় থাকে সেটাও দেখবো, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় থাকে সেটাও দেখবো আগামী এপ্রিলের পরে। এপ্রিলে ভোট নাও হতে পারে। যা করছে এনার এই এসআইআর নিয়ে, ফাইনাল ভোটার লিস্ট যদি ফেব্রুয়ারির মধ্যে 14 তারিখে হওয়ার কথা ছিল, বলছে হবে না,
24-এ যদি বলে হবে না, মার্চ মাস যদি আদাদি চলে যায়, তাহলে আর এপ্রিল মাসের মধ্যে ভোট হবে না। ভোট না হলে 5ই মে রাত্রি 12টার মধ্যে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী রুলস 356 356 জারি হয়ে যাবে। তখন আর মমতা ব্যানার্জির এইসব চামচা ওসিদের কি অবস্থা হবে আমরা সেদিনকে বুঝবো। যেমন একটা পুকুরে মাছ থাকলে চার করে বংশী দিয়ে, যেই বংশীতে টোপ গিলে আর খ্যাঁচ মেরে মাছ তুলে, তেমনি করে এইসব চামচা ওসিদের সাইড করবো, একদম সাইড করবো। এটা আপনাদের কথা দিয়ে গেলাম। দেখবেন যারা কত বাহাদুরি করতে পারে, কত মানুষের উপরে জুলুম করতে পারে, সেটা সেদিনকে জবাব দেব। তাই আপনাদের কাছে অনেক বলে ফেললাম। আপনারা আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের আত্মীয় মনে করে ক্ষমা করে দেবেন। আগামী শনিবার আসুন, দেখা হবে ওই বেলডাঙ্গার মরাদিঘির পীর সাহেবের উল্টো দিকে মাঠ থেকে 100 বিঘি মাঠের উপরে ডায়াস প্যান্ডেল করেছে। একবার দেখারও দরকার। দেখবেন, শুনবেন, যদি বিশ্বাস জন্মায় তাহলে শপথ নেবেন আগামী 26-এর ভোটে মমতা ব্যানার্জি চূড়া ফুলের শিকড় থেকে উপড়িয়ে দেওয়ার জন্য আপনাদেরকে শপথ করতে হবে, দোয়া করতে হবে, সমর্থন করতে হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।